আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গাজায় ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিল হামাস। সব জিম্মিকে মুক্তির ঘোষণা, হামলা বন্ধের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের। অভিযান না চালানোর নির্দেশ নেতানিয়াহুর। নির্বাচন বানচাল করতেই পিআরের দাবি, মন্তব্য সালাউদ্দিনের। ইস্যু বানিয়ে আন্দোলন করলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে, আশঙ্কা রিজভির। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, বললেন দলটির আমির। দ্বন্দ্ববিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে ঐকমত্য কমিশন। ঐকমত্য প্রতিষ্ঠায় কাল থেকে সংলাপ শুরু। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলে শ্রদ্ধায় ভাষা সৈনিক আহমেদ রফিককে শেষ বিদায়। জানাজা ছাড়াই বারডেম হাসপাতালে দেহদান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, এবং শুরুতেই থাকছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার আলোকে সব জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। নিরপেক্ষ সরকারের কাছে শাসনভার হস্তান্তর করতেও রাজি তারা। শান্তি প্রস্তাবে সাড়া দেওয়া ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক নেতানিয়াহু প্রশাসনও। গাজায় হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। হামাস ইসরায়েলের ইতিবাচক এই সাড়াকে স্বাগত জানিয়েছে ইতালি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কলম্বিয়া। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। লাখো মানুষের বাস্তুচ্যুতি ও মৃত্যুর পর ফিলিস্তিনের গাজায় দীর্ঘদিনের সংঘাতের অবসান এবং একটি টেকসই শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা গাজা শান্তি পরিকল্পনার আলোকে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মি মুক্তি দিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। হামাস জানিয়েছে, ইসরায়েল যদি যুদ্ধের রেখা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করে এবং মানবিক সহায়তা প্রবেশের পথ খুলে দেয়, তাহলেই তারা জিম্মিদের মুক্তি দেবে। বর্তমানে গাজায় 48 জন জিম্মি রয়েছে, যাদের মধ্যে অন্তত 20 জন জীবিত। এদিকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We were given a tremendous amount of help. Everybody was unified in wanting this war to end and seeing peace in the Middle East. And we're very close to achieving that. তার আহ্বানে সাড়া দিয়ে গাজায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইতালি, অস্ট্রেলিয়া, কলম্বিয়ার মতো দেশগুলো। El problema lo van a tener es al interior de los Estados Unidos y ya lo tienen. এর আগে ডোনাল্ড ট্রাম্প হামাসকে তার 20 দফা শান্তি পরিকল্পনা মেনে নেওয়ার জন্য রোববার সন্ধ্যা 6টা পর্যন্ত সময় বেঁধে দেয়। তিনি হুঁশিয়ার করে বলেন, যদি তারা সম্মত না হয় তাহলে গাজায় নরক নেমে আসবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। গ্লোবাল সমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীদের কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বেন গিভর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই কথা জানান তিনি। গ্লোবাল এই মিশনে সুইডেনের নাগরিক পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি, রাজনীতিবিদ ম্যান্ডেলা সহ 44টি দেশের 500 জন নাগরিক রয়েছেন। তাদেরকে আটক করে ইসরায়েলের আশদোদ বন্দরে রাখা হয়েছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও ঔষধ নিয়ে গাজার উপকূলের দিকে যাত্রা শুরু করে গ্লোবাল সমুদ ফ্লোটিলা। মিশনের অন্তর্ভুক্ত নৌযানগুলো কিন্তু গাজা উপকূলে পৌঁছানোর আগে তাদের উপর হামলা ও নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের উপর আটক করে ইসরায়েলি নৌ কমান্ডাররা। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই অনুযায়ী নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি। জাতিসংঘ অধিবেশন শেষে গতরাতে দেশে ফিরে বিমানবন্দরে মির্জা ফখরুল আরও বলেন, প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে।
রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল নামে। শুক্রবার রাত 11টার দিকে অবতরণ করেন তিনি। জাতিসংঘের ৮০তম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রে যান মির্জা ফখরুল সহ জামায়াত ও এনসিপির নেতারা। ১২ দিনের সফর শেষে তিনি বলেন, জাতীয় ঐক্য দেখাতেই প্রধান উপদেষ্টা তাদের সফর সঙ্গী করেছেন, যা সফল হয়েছে বলে দাবি করেন তিনি। প্রথমবারের মতো আমাদের ভারপ্রাপ্ত মাফ করবেন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্য কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে মির্জা ফখরুল সহ এনসিপির নেতাদের লাঞ্ছিত করে আওয়ামী লীগের কর্মীরা। এ বিষয়েও কথা বলেন বিএনপির মহাসচিব। আপনার উপস্থিতিতে সেখানে একটু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এগুলো কোনো ব্যাপার না, আমরা এগুলো খুব বড় মনে করি না। এটা বাংলাদেশে অতীতেও ঘটেছে এবং এটা হচ্ছে আওয়ামী লীগের একটা কালচার আপনার এই সমস্যাগুলো তৈরি করা। মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। সে অনুযায়ী নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৬-এর যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্রের উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে, বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবে রয়েছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন বানচাল করতেই সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআরের দাবিতে কিছু দল আন্দোলন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর ফলে পতিত স্বৈরাচারের ফিরে আসার সুযোগ সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। এদিকে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসন সহ দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ইসলামপন্থী একটি রাজনৈতিক দলের সমর্থকদের বসানো হচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে আলোচনা সভায় যোগ দেন সমমনা বিভিন্ন দলের শীর্ষ নেতারা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান শঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন অন্তর্বর্তী সরকারের আমলে সম্ভব নয়। এই এনসিপির নেতারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই উপদেষ্টাদের নিয়োগকর্তা। সুতরাং নাহিদ ইসলাম যে কথা বলছেন যে কিছু উপদেষ্টার উপরে আস্থা রেখে আমাদের ভুল হয়েছে, ভুলটা আপনারা করেছেন। ভুল গণ অধিকার পরিষদ করে নাই, ভুল বিএনপি করে নাই, অন্য দল করে নাই, ভুল আপনারা করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা আওয়ামী লীগের অধীনে প্রহসনের জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা এখন জামাতের সাথে যুগপৎ আন্দোলনে নেমেছে। যারা আজকে পিআর করছে তাদের উদ্দেশ্য শুধু বলি, যে কয়টা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এই সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন তাদের ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে কি ভূমিকা ছিল। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করে তিনি বলেন, দেশের ৫৬% মানুষ পিআর বোঝে না। পিআর মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস, এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। কখনো স্থায়ী সরকার ব্যবস্থা থাকে না, স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকে না। এদিকে আরেক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন ঘিরে নতুন নতুন ইস্যু তৈরি করে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের দেশের মানুষ প্রতিহত করবে। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন
প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর মগবাজার আল ফালা মিলনায়তনে কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের দায় ও ওয়াইজ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পরস্পরের বিরুদ্ধে দ্বন্দ্ব বিভেদে না জড়িয়ে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের আলেমরা শুধু মসজিদে নয় জাতিরও নেতৃত্ব দেবে। আলেমরা সমাজ পরিচালনায় অংশ নিলে দেশ থেকে সব ধরনের দুর্বৃত্তায়ন দূর হবে বলেও আশা করেন ডক্টর শফিকুর রহমান। শিক্ষিত সমাজের সকলে নয়, কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কোটি কোটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না, এই যোগ্যতা তাদের নাই। কলমের কুচায় একজন মানুষের জাতির কিসমত যেভাবে ধসে পড়ে 1 কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে না। এই ক্ষেত্রেও উলামায়ে কেরামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা, সতর্ক করা। আপনারা সেই খেদমত আঞ্জাম দিবেন, আমরা আপনাদের কাছে আশা করি। আওয়ামী লীগ যেই পথে পালিয়েছে জাতীয় পার্টিও সেই পথে যাবে বলে মন্তব্য করেছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগকে স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এখন জাতীয় পার্টি সাধু সাজলে বাংলাদেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও জানান সার্জিস। জাতীয় পার্টির রাজনীতিকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিও করেন তিনি। গত রাতে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের শেষে এনসিপি নেতা এসব কথা বলেন। দলের প্রতীকের বিষয়ে সার্জিস আলম বলেন, এনসিপির মার্কা সাপ্লাই হবে। সরাসরি অনাস্থা থাকবে নির্বাচন কমিশনের উপরে নির্বাচনের ক্ষেত্রে, কারণ এইটুকু একটা চাপ যে নির্বাচন কমিশন সামনে উঠতে পারবে না, সেই নির্বাচন কমিশন কিভাবে পুরো দেশে আমাদেরকে একটা ফেয়ার ইলেকশন দিবে। স্কুল লেভেলে যেই দল, ইভেন যদি এনসিপিরও কেউ ছাত্র রাজনীতির কমিটি দেয়, আপনারা এটা একদম শক্তভাবে প্রতিবাদ জানাবেন। আমরা আমাদের জায়গা থেকে যেহেতু দলীয়ভাবে এটাকে সাপোর্ট করি না, আমরা দলীয়ভাবে কর্মসূচির মাধ্যমে এটার প্রতিবাদ জানাবো। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে ঐকমত্য কমিশন। এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় কাল থেকে শেষ দফায় বৈঠক শুরু হবে রাজনৈতিক দলগুলোর সাথে। কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার আশা করছেন 15 অক্টোবরের মধ্যে ঐকমত্যের মাধ্যমে চূড়ান্ত করা হবে জুলাই সনদ। তবে ঐকমত্য না হলে আগামী সংসদ দ্বিকক্ষ হওয়ার সম্ভাবনা কম বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দফায় দফায় বৈঠক আর আলোচনা করেও বহুল আলোচিত জুলাই সনদের কোনো সূরাও হয়নি এখনো। একদিকে গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক অনৈক্য, অন্যদিকে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঘুরপাক খাচ্ছে আলোচনা। এর মধ্যে 15 অক্টোবর মেয়াদ শেষ হবে জাতীয় ঐকমত্য কমিশনের। রোববার শেষ দফায় রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হবে আলোচনা। 10-12 দিন বিরতি হয়েছে। বিরতির আগে রাজনৈতিক দলগুলো আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিল তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা ঐক্যমতে বুঝতে পারে কিনা সে ব্যাপারে একটা প্রচেষ্টা চালাবে। তাদের কাছ থেকে জানতে চাইব যে তারা যেসব আলাপ আলোচনা করেছে তার ভিত্তিতে এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে এবং এ ব্যাপারে আইনি বাধ্যকতা সৃষ্টি করার ব্যাপারে তারা কোনো ঐক্যমতে পৌঁছেছে কিনা। আশা করি যে তারা ঐক্যমতে পৌঁছেছে কিংবা ঐক্যমতে পৌঁছার কাছাকাছি এসেছে এবং ওই দিনের আলাপ আলোচনার ভিত্তিতে আমরা একটা সমন্বিত সিদ্ধান্তে পৌঁছতে পারবো। 84টি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ, যার 8-10টি বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। অন্তর্বর্তী সরকারের আমলে নয়, আগামী সংসদেই সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন চায় বিএনপি। অন্যদিকে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন এবং এ নিয়ে গণভোটের পক্ষে জামাত, আর গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংস্কার চায় এনসিপি। এদিকে বিশেষজ্ঞদের পরামর্শ জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ সাংবিধানিক আদেশ জারি করা। এসব মতামত ও পরামর্শ আমলে নিয়ে প্রস্তাব চূড়ান্ত করছে ঐকমত্য কমিশন, যেখানে গণপরিষদের পরিবর্তে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোটকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা পক্ষ তো বলে যে এটা আগামী সংসদ বাস্তবায়ন করবে, কিন্তু
অধিকাংশ দলই কিন্তু এর বিপক্ষে, অধিকাংশ দলই চায় যে সরকারের আমলেই এগুলো বাস্তবায়িত হোক। তো এই জন্য কনস্টিটিউশন অর্ডার, সংবিধান অর্ডার, এই ধরনের প্রস্তাব আছে আমাদের বিশেষজ্ঞদের পক্ষ থেকে। কনস্টিটিউশন অর্ডার মাধ্যমে যেগুলো গৃহীত হবে সেগুলো গণভোটের মাধ্যমে এগুলো জনগণের সম্মতি নেওয়া হবে। তারপরে গণপরিষদের প্রস্তাবও আছে এবং একই সাথে গণপরিষদ এবং সংসদ একই বডি দুইটা দায়িত্ব পালন করার এই রকম প্রস্তাবও আছে। ডক্টর বদিউল আলম মজুমদার জানান, রাজনৈতিক অনৈক্যের কারণে আগামী সংসদ দ্বিকক্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে ঐকমত্য না হওয়ায় তা ঝুলে যেতে পারে। এই নির্বাচনের মাধ্যমে হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, যদি না কোনো মিরাকল ঘটে। যখন জুলাই জাতীয় সনদ তারা সংবিধানে অন্তর্ভুক্ত করবে তখন তারা সিদ্ধান্ত নিতে পারে যে তারা একটা উচ্চকক্ষ গঠনের তারা সিদ্ধান্ত নিতে পারবে। বিএনপি যেভাবে দ্বিকক্ষ চায় যে নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন ভাগ হবে, কিন্তু অধিকাংশ দল চায় সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচিত হবে। দলগুলোর মধ্যে ঐকমত্য না হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সুপারিশমালা চূড়ান্ত করে ৯ অক্টোবরের মধ্যে সরকারের কাছে জমা দিতে চায় ঐকমত্য কমিশন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চাকরিতে পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ ৬ দফা দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে চাকরিচ্যুত ইসলামী ব্যাংকের কর্মকর্তারা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। বেলা 11:30টার দিকে চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত শত শত কর্মকর্তা এই কর্মসূচিতে অংশ নেন। পরে 12টার দিকে মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা ফৌজদার হাটে সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা ৬ দফা দাবি তুলে ধরে দ্রুততা বাস্তবায়নের দাবি জানান। প্রায় 2 ঘন্টা অবরোধের পর কর্মসূচি শেষ হলে স্বাভাবিক হয় যান চলাচল। ফুলে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানানো হলো ভাষা সংগ্রামী কবি আহমেদ রফিককে। রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ বিদায় জানাতে জড়ো হন সর্বস্তরের মানুষ। আহমেদ রফিকের মৃত্যুতে সংস্কৃতি অঙ্গন হারালো এক বটবৃক্ষ, বলেছেন তার গুণগ্রাহীরা। পরে শেষ ইচ্ছে অনুযায়ী ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে আহমেদ রফিকের দেহ দান করা হয়। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ন্যায়, সত্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আহমদ রফিক লিখেছিলেন স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা, তবুও খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। স্বপ্ন কতটা বাস্তব হলো সেই আকুতি রেখেই চিরবিদায় নিলেন এই ভাষা সংগ্রামী। যে 4 জনের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার গড়া হয় তার একজন ছিলেন ভাষা সংগ্রামী কবি রফিক। বিদায় ক্ষণে শেষ শ্রদ্ধা জানাতে এখানেই আনা হয় তাঁর মরদেহ। আমরা বলি যে বাংলাদেশের অভ্যুদয় বাংলাদেশকে একটা উচ্চ জায়গায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে, যেগুলো আমরা অনেক সময় শনাক্ত করি না। তিনি কিন্তু সমগ্র বাংলার সাহিত্যকে, সংস্কৃতিকে প্রভাবিত করেছেন। তার এই যে প্রস্থান, তার যে প্রয়াণ, সেটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বটে, কিন্তু তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সংগ্রামের মধ্যে থাকবেন, বর্তমানে থাকবেন, ভবিষ্যতেও থাকবেন এবং দৃষ্টান্ত হিসেবে থাকবেন। সম্পর্কে জানা এটা আমাদের আপনাদের মাধ্যমে, সবার মাধ্যমে দায়িত্ব। বাংলা একাডেমি পুরস্কার 21 পদক পেয়েছেন ঠিকই, কিন্তু এখনো স্বাধীনতা পদক তিনি পাননি। আমি সরকারের কাছে অনুরোধ করব যে তাকে যেন স্বাধীনতা পদকটি দেওয়া হয়। কবির প্রতি ভালোবাসা জানাতে ছুটে আসেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক ও গবেষক সহ তার অনুরাগীরা। তারা বলেন সংস্কৃতি জগতের বটবৃক্ষ হারালো বাংলাদেশ। ভাষা সৈনিক, অনন্য সাহসী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। আহমদ রফিকের মৃত্যুতে জাতি একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো। একটা ইতিহাসের বিদায় হয়েছে। আমাদের জাতীয় জীবনে এটা অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগতভাবে তার আত্মার অক্ষাৎ কামনা করছি এবং আমি আশা করি যে তার কাজগুলো টিকে থাকবে আরো হাজার হাজার বছর ধরে। আহমদ রফিকের লিখিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা 100-রও বেশি। অনবদ্য নানা সৃষ্টির জন্য 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু পুরস্কার ও পদক পেয়েছেন তিনি। এই ভাষা সংগ্রামীর সব সৃষ্টি আহমদ রফিক ফাউন্ডেশনে রাখা হবে বলে জানিয়েছে তাঁর পরিবার।
উনি দেহ দান করবেন এটা আমরা ধারণাই করেছিলাম উনি ওনার দেহ দান করে যাবেন, কারণ আমি খুব দুশ্চিন্তায় ছিলাম যে ওনাকে আমি কোথায় কবর দিব, এখান থেকে নিয়ে যেয়ে কোথায় যাব। তারপর শুনলাম যে ডিপার্টমেন্টের কাছ থেকে যে উনি দেহ দান করে গেছেন, উনি ইনস্ট্রাকশন দিয়ে গেছেন ওনাকে নিয়ে কি করতে হবে। ব্যক্তি জীবনে নিঃসন্তান আহমদ রফিক, স্ত্রীও মারা গেছেন 2006 সালে। শেষ ইচ্ছে অনুযায়ী মার্ক্সবাদী আদর্শে বিশ্বাসী আহমদ রফিকের মরদেহ শোক র্যালি নিয়ে হস্তান্তর করা হয় বারডেম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। নির্মল বাতাসে মানব মনে দোলা দিয়ে যাচ্ছে অপরূপ সৌন্দর্যের প্রতীক কাশফুল। তাই তো অবসর পেলেই কাশফুল দেখতে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। তারা বলছেন কুড়িগ্রামে পর্যটন কেন্দ্রে না থাকায় কাশবনে ঘুরতে যাচ্ছেন সবাই। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে তরুণ প্রজন্মকে পরিচয় করে দিতে চরাঞ্চলের কাশবনে নিয়ে যাওয়া উচিত বলে মনে করেন স্থানীয় শিক্ষাবিদরা। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিজান শাহজাহান। শরৎকাল এলেই দেখা মিলে কাশফুলের। শরতে শুভ্রতার প্রতীক হয়ে এ ফুল ফোটে। কাশফুলের স্নিগ্ধ পরশ আর নির্মল বাতাস সতেজ করে মন, দেয় নতুন প্রাণ শক্তি। আর এজন্যই আশ্বিন মাস এলেই ভ্রমণ পিপাসু মানুষের অন্তর টানে কাশবন। ইট পাথরের নগরীতে খুব একটা কাশফুল দেখা না গেলেও নদী অববাহিকায় বালু মাটিতে দেখা যায় দিগন্ত জোড়া কাশবন। প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি। এত সুন্দর একটি জায়গা, প্রতি বছরে এখানে কাশফুল ফোটে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আছে। কুড়িগ্রাম জেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় 16টি নদী। ধরলা, তিস্তা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ সব নদীর অববাহিকায় জেগে ওঠা চরেই ফুটেছে কাশফুল। বন্ধুবান্ধব, পরিবার পরিজন নিয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন এসব কাশবনে। নৌকায় ঘুরে বেড়ানো আর সেলফি তুলে ক্যামেরাবন্দি করছেন মৌসুমী এ সৌন্দর্যকে। কেউ আবার 2-4টা কাশফুল ছিঁড়ে তৈরি করছেন ফুলের তোড়া। গ্রামীণ পরিবেশ, তাও আবার সূর্যাস্তের সময় এরকমভাবে অনেকেই আসে ঘুরতে। কাশফুল ঘাস জাতীয় উদ্ভিদ, এটি প্রাকৃতিকভাবে জন্মে থাকে। কাশবনকে কেন্দ্র করে কুড়িগ্রামে পর্যটন কেন্দ্র গড়ে তোলার পক্ষে মত দিয়েছেন স্থানীয় শিক্ষাবিদরা। পর্যটকের আগমন ঘটছে, এটিকে যদি আরও শিল্পসম্মত উপায়ে রূপদান করা যায় তাহলে শুধু কুড়িগ্রাম জেলা নয়, দেশ থেকে এমনকি বিদেশ থেকেও এখানে পর্যটকদের আগমন ঘটবে। পর্যটন কেন্দ্রে রূপ দিতে হলে আশপাশে উন্নত আবাসন ব্যবস্থা ও নিরাপত্তা বলয় নিশ্চিত করতে হবে। পাশাপাশি লাগবে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণের জন্য মধ্যরাত থেকে শুরু হয়েছে মাছ আহরণ, বিক্রয়, বহন ও মজুদের উপর সরকারের নিষেধাজ্ঞা। মৎস্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলেদের সচেতন করতে চলছে প্রচারণা। নিষেধাজ্ঞার সময়ে জেলেদের প্রণোদনা হিসেবে 25 কেজি করে চাল দেওয়া হবে। এখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম, এ কারণে মা ইলিশ ডিম পাড়ার জন্য সাগর থেকে মিঠা পানিতে আসে। এর আগে মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণের জন্য সাগর মোহনা উপকূলীয় এলাকা ও বরিশাল সহ দেশের 20টি জেলায় ইলিশ সহ সব ধরনের মাছ ধরা 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত আহরণ, বিক্রি, মজুদ ও বহন নিষিদ্ধ করে সরকার। দেশের 18টি জেলায় শুধুমাত্র ইলিশ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। এবারে আল-আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। 5 দিন বন্ধ থাকার পর বেনাপোল পেট্রোপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হওয়ায় দুটি বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে 5 দিন সরকারি ছুটি থাকায় বন্ধ ছিল আমদানি রপ্তানি। তবে এখন যাত্রী পারাপার, মালামাল লোড আনলোড সবকিছু স্বাভাবিক হয়েছে। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
57টি মুসলিম দেশ নিয়ে ন্যাটোর মতো জোট গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান। দেশটির পার্লামেন্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সৌদি আরব ও পাকিস্তানের সামরিক চুক্তিটি বিস্তৃত হয়ে পশ্চিমাদের সামরিক ন্যাটোর মতো একটি শক্তিশালী সামরিক জোটে পরিণত হবে বলেও আশা করেন তিনি। একই ধরনের চুক্তি নিয়ে একাধিক আরব ও মুসলিম দেশ পাকিস্তানের সাথে আলোচনা করেছে বলেও জানান তিনি। পাকিস্তানে গত মে মাসে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় ভারত। ওই সময় দুই দেশের মধ্যে 4 দিন ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। পাক পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি তখন চুক্তিটি থাকতো তাহলে পাকিস্তানে ভারতের হামলাটি সৌদির উপরও হামলা হিসেবে বিবেচিত হতো। এবারে খেলার খবর। শারজায় দ্বিতীয় টি-20তে আফগানিস্তানকে 2 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে বাংলাদেশ। 148 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে 24 রান তুলতে 3 উইকেট হারায় টাইগাররা। এর আগে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে 5 উইকেটে 147 রানের পুঁজি পায় আফগানরা। বিদেশের মাটিতে আফগানদের হোয়াইট ওয়াশ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। পরাগ আরমানের রিপোর্ট। সহজ ম্যাচকে কঠিন করে জেতাই যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি-20 ম্যাচ দুটিতে টাইগারদের জয় দেখে তেমনটাই মনে হয়। দ্বিতীয় টি-20তে রোমাঞ্চকর 2 উইকেটের জয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল বাংলাদেশ। জয়ের লক্ষ্যটা ছিল মাত্র 148 রানের। প্রথম ম্যাচে বড় জুটি গড়া 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন ফিরে যান অল্পতেই। 1-4 ও 2 ছক্কায় হাল ধরার চেষ্টা ছিল সাইফের। তাকে বিদায় নিতে হয় 18 রানের পুঁজিতে। বিরুদ্ধ পরিবেশে জুটি গড়ার পথে হাঁটেন জাকের আলী ও শামীম পাটোয়ারি। জাকের আলীকে লেগ বেফোরের ফাঁদে ফেলে চতুর্থ উইকেটে 56 রানের জুটি ভাঙেন আফগান অধিনায়ক রশিদ খান। এরপর বাংলাদেশের উপর দিয়ে আরও একবার আফগান ঝড় বয়ে যায়। শামীম, নাসুম, সাইফুদ্দিন এবং রিশাদ হোসেনের বিদায়ে হারের শঙ্কায় পড়ে বাংলাদেশ। তবে সবকিছু দূরে ঠেলে 5 বল হাতে রেখে বাংলাদেশকে জয় এনে দেন সোহান ও শরীফুল। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে 5 উইকেটে 187 রানের বেশি করতে পারেনি আফগানিস্তান। সর্বোচ্চ 48 রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। এছাড়া রহমতুল্লাহ গুরবাজ করেন 30 রান। টি-20তে এ পর্যন্ত একবারই আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে পেরেছে বাংলাদেশ। রোববার শারজায় টি-20তে আবারও সেই সুযোগ জাকের, শরীফুলদের সামনে। পরাগ আরমান, এটিএন বাংলা। বাংলাদেশের ওয়ানডে দলের প্রথমবারের মতো জায়গা পেলেন সাইফ হাসান। এশিয়া কাপে তিনি দলের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন। এছাড়া নুরুল হাসান সোহানকে নিয়ে আফগানিস্তানের বিপক্ষে 16 সদস্যের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আগামী 8 অক্টোবর থেকে আফগানিস্তানের সাথে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজি। ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে আগামী 8, 11 ও 14 অক্টোবর ওয়ানডে 3টি হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গাজায় ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিল হামাস, সব জিম্মিকে মুক্তির ঘোষণা। হামলা বন্ধের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের, অভিযান না চালানোর নির্দেশ নেতানিয়াহুর। নির্বাচন বানচাল করতেই পিআরের দাবি, মন্তব্য সালাউদ্দিনের। ইস্যু বানিয়ে আন্দোলন করলে ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পাবে, আশঙ্কা রিজভির। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়াতে ইসলামী, বললেন দলটির আমির। দ্বন্দ্ব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সংবিধান সংস্কার পরিষদ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে ঐকমত্য কমিশন। ঐকমত্য প্রতিষ্ঠায় কাল থেকে সংলাপ শুরু। এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ফুলের শ্রদ্ধায় ভাষা সৈনিক আহমেদ রফিককে শেষ বিদায়। জানাজা ছাড়াই বারডেম হাসপাতালে দেহদান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।